কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তোমাদের কি খবর? সবাই সুস্থ তো? মানুষ ওয়ালাইকুম আসসালাম। মানুষজন কই সবাই? আচ্ছা, শুনো, আমি আজকে যদিও আমার ইংলিশ ক্লাস, ইংলিশই পড়ানোর কথা, তবে শুরুতেই তোমাদের সাথে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে যে তোমরা ক্লাসে খুব কম মানুষ অ্যাটেন্ড করো। কেন? আমি ইভেন এরকমও কমপ্লেন পাই যে তোমাদের টিচাররা ক্লাস জয়েন করে বসে থাকে, তোমরা জয়েন করো না। ক্লাস শুরু করে বসে থাকে, তোমরা কেউ নাই। তো এটা কেমন কথা? ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা জয়েন করেছো, তোমাদের বাকি বন্ধুরা যারা আছে, যারা জয়েন করে না, স্পেশালি যারা জয়েন করে না, ক্লাস রেগুলারলি করে না, তোমরা হচ্ছে তাদেরকে বলবা যে আমি ক্লাস জয়েন করতে বলেছি। শুধু ইংলিশ ক্লাস বলে না, আমি সবার কথা বলছি। তোমাদের রুটিনে যাদের সাথে ক্লাস আছে সব সাবজেক্ট টিচারের কথাই আমি বলছি যে ক্লাস জয়েন করবে। এর আগেও আমি কমপ্লেন পেয়েছি যে ক্লাস 10 এর মেয়েরা ক্লাসে আসে না, ক্লাস জয়েন করে না। আর আমি নিজে তো সেটা দেখতেই পাই। এরকম কেন? তোমরা এতগুলো স্টুডেন্টস, আসো আসো শুধু অল্প কয়েকজন। এটা তো খুব খারাপ কথা। তোমাদের জন্যই তো ক্লাসের আয়োজন, তাই না? কিন্তু তোমরা যদি এরকম করো তাহলে পুরো জিনিসটাই তো আসলে মানে পয়েন্টলেস হয়ে যায়। তোমরা তো এখন বড় হয়েছো, একদম তো আর বাচ্চা নাই যে পুরাটা বাবা মার উপর ডিপেন্ড করো তোমরা। এখন তো এগুলো নিজেদের চয়েস যে ক্লাস করবা নাকি না, পড়াশোনা করবা নাকি না। যাই হোক, তোমরা যদি এরকম করো টিচারদের ওটা খারাপ লাগে। এই কাজটা তোমরা করো না বাবা, ঠিক আছে? যাই হোক, তোমাদের কাছে আমার এটা অনুরোধ থাকলো, আশা করি তোমরা এরপর থেকে ক্লাসে রেগুলারলি জয়েন করবে সবাই। এখন দেখো তো, স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখতে পাও? মেয়েরা দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা গতদিন কতটুকু পড়েছিলাম? এইটুকু পর্যন্ত, তাই না? ক্যাসকেটের এইটুকু পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা ট্রায়ালটা পড়বো, ঠিক না? ওকে, দেখো এখানে কি বলছে ট্রায়ালে। এটা হচ্ছে এই প্লের এটা লাস্ট পার্ট। আচ্ছা, দ্য ট্রায়াল।
When Bassanio reached Venice, Antonio was already in the court of justice. They were waiting for the trial to begin. The Duke entered the courtroom, took his seat, and the trial began. The Duke requested Shylock to be merciful and not to claim his pound of flesh. But Shylock would not listen to him. Bassanio offered him twice the amount of money Shylock lent Antonio, but Shylock did not accept it. He said, "I claim my pound of flesh. The law is on my side. Antonio must pay the penalty written in the bond." আচ্ছা, প্রিভিয়াসলি আমরা কি জানি বলো তো? প্রিভিয়াসলি আমরা জানি যে বেসানিও আর অ্যান্টোনিও দুজন ফ্রেন্ড। অ্যান্টোনিও বড় ব্যবসায়ী ভেনিসের, আর শাইলক হচ্ছে একজন মানি লেন্ডার, মানে সে টাকা ধার দেয় চড়া সুদে। এখন অ্যান্টোনিও বন্ধুর বিপদে বেসানিওকে কিছু টাকা ধার নিয়ে দেয়, যাতে সে বেলমন্টকে, পোর্সিয়াকে বিয়ে করতে পারে বা পোর্সিয়াকে ইমপ্রেস করতে পারে। এখন ঝড়ে তার জাহাজ টাহাজ ডুবে যাওয়ায় টাইমলি সে শাইলকের ধারটা শোধ করতে পারে না। আর বন্ডে যেহেতু লেখা ছিল যে নির্দিষ্ট টাইমের মধ্যে শোধ করতে না পারলে শাইলক যেখান থেকে ইচ্ছা অ্যান্টোনিওর বডি থেকে 1 পাউন্ড ফ্লেশ বা মাংস কেটে নিতে পারবে। এখন এই হচ্ছে ঘটনা। তো ডিউক বলতে আসলে ওই সময় শাসনকর্তা বোঝায়, যে ওইখানে ভেনিসের যে শাসনকর্তা তাকে বোঝাচ্ছে ডিউক। ঠিক আছে, ওই রাজা বাদশার মতন আর কি বিষয়টা কিছুটা। তো ওখানে ওনার ডেজিগনেশন হচ্ছে ডিউক, মানে যে ওখানে ওই ভেনিসে শাসন করছে সে। আচ্ছা, যেহেতু ট্রায়ালে বিচার সে নিজেই, তো ডিউক পর্যন্ত শাইলককে রিকোয়েস্ট করছে যাতে সে একটু দয়াশীল হয়। মার্সিফুল বলতে দয়াবান বা দয়াশীল যেটাই হোক। আর তোমরা কি সবাই ট্রায়াল মানে বুঝতে পেরেছো? তো ট্রায়াল মানে বিচার কাজ, কেমন? তো এই হচ্ছে কথা। কিন্তু আবার এদিকে বেসানিওর কাছেও যেহেতু এখন টাকা আছে, ও তো মোটামুটি অবস্থা সম্পন্ন ঘরের, প্লাস পোর্সিয়ারও টাকা আছে, তো সে কি করে শাইলককে 2 গুণ বেশি টাকা অফার করে, ঠিক আছে, যেটা সে ধার দিয়েছিল। কিন্তু শাইলক নিতে নারাজ। ও বলে যে আমার বন্ডে যেটা আছে, আমার ল সেটাই সাপোর্ট করে, আমি বন্ডেরটাই নিব। বন্ডে 1 পাউন্ড মাংসের কথা আছে, আমি ওর বডি থেকে সেটাই কেটে নিব। আচ্ছা, the Duke was extremely sorry that he could do nothing to help Antonio. The law was on Shylock's side and the law must be abided. The Duke feared that although the wisest lawyer in Venice, was coming to speak in defense of Antonio, he would not be able to save the merchant. Soon a young clerk entered the courtroom with a letter from the lawyer. The lawyer was ill and would not be able to come to the court. আচ্ছা, এখানে বলছে যে ডিউক খুবই অসহায় বোধ করছিল, বা ওর খুবই কষ্ট হচ্ছিল যে সে অ্যান্টোনিওর জন্য কোনো কিছুই করতে পারছে না। যদিও অ্যান্টোনিওর জন্য ভেনিস শহরের সেরা যে উকিল, সে আসছে অ্যান্টোনিওকে ডিফেন্ড করতে বা অ্যান্টোনিওর পক্ষে কথা বলতে, কিন্তু তারপরও যেহেতু বন্ডের মতন এরকম একটা প্রমাণ আছে, ঠিক আছে, তাহলে এখানে ওর সেই সবচেয়ে বড় উকিলেরও কিছু করার থাকবে না হয়তো। তো এর মধ্যে কি একটা হচ্ছে একজন ইয়াং লয়ার কোর্টরুমে প্রবেশ করে এবং সে একটা চিঠি দেখায়, যেখানে লেখা আছে যে লয়ার যে উনি অসুস্থ, উনি আসতে পারবেন না, এবং ওনার পক্ষে এই যে ইয়াং যে লয়ার এসেছে তাকে হচ্ছে ওকালতির কাজটা বা অ্যাডভোকেসির কাজটা করতে সে পারমিশন দিয়ে দিয়েছে, এবং ডিউককে সে অনুরোধ করেছে যেন সেও পারমিশনটা দিয়ে দেয়। এই যে দেখো, he requested the Duke to let his young friend Dr. Balthazar defend Antonio. The Duke gave his permission and Dr. Balthazar entered the courtroom. He looked very young, and the Duke doubted if the wisdom of the young lawyer could save Antonio. This young lawyer was no other than Portia in disguise, and the young clerk was her friend who was also in disguise. আচ্ছা, এখানে আমরা বুঝলাম যে আসলে ডক্টর ব্যালথাজার সেজে পোর্সিয়া এসেছে, ঠিক আছে, যেহেতু সে খুবই ইয়াং, ডিসগাইজে সে একজন ইয়াং অ্যাডভোকেট লয়ার সেজে এসেছে। এখানে ডিউক ভাবছিল যে ব্যালথাজার একজন প্রবীণ অভিজ্ঞ মানুষ, তার পরিবর্তে এই ইয়াং ছেলেটা আদৌ পারবে কিনা, সে আসলে কতটুকু জ্ঞানী, ঠিক আছে, সে আদৌ অ্যান্টোনিওকে বাঁচাতে পারবে কিনা। কিন্তু কি আর করার, সে পারমিশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে
এইখানে পোর্শিয়া ডিসগাইজে এসেছে এবং তার সাথে যে সহযোগী সেও আসলে পোর্শিয়ার একটা মেয়ে ফ্রেন্ড, তারা দুজনেই ডিসগাইজে এসেছে। তো এখানে যেহেতু পুরো প্লেটা দেওয়া নাই, এজন্য এখানে এই এই ফ্রেন্ডের কথা তোমরা এর আগে পাও নাই সেভাবে। আচ্ছা, তো শেক্সপিয়ারের নাটকে এটা খুব একটা কমন ঘটনা। আগেকার যুগে তোমরা জানো কিনা, নাটকে মেয়েরা কিন্তু অভিনয় করতে পারতো না, স্টেজ করতে পারতো না। তো ওইখানে মেয়েদের পার্টটা ছেলেরা করে দিত। জানো তোমরা এটা? যে ইয়াং মানে একটু নরম, মানে ছোট মানুষরা কি হয়, অল্প বয়সী ছেলেরা তো ঠিক ওইভাবে পুরুষদের মতন অত বড় সড়ো বা তাদের কণ্ঠস্বর, তাদের মুখের স্কিন, এগুলা অত হয়ে যায় না, অত রাফ হয়ে যায় না। এই জন্য এরকম অল্প বয়সী ছেলেদের দিয়ে মেয়েদের পার্টগুলো করানো হতো। তো ওই জিনিসগুলোই, ওইটাকেই আবার শেক্সপিয়ার কি নাটকের মধ্যে পোর্ট্রে করেছে, যে মেয়েদেরকে কিভাবে নিয়ে আসা যায়। আর আরেকটা বিষয়, যেহেতু মেয়েদের আগে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে দূরে রাখা হতো, যেরকম এই যে কোর্টরুম, ঠিক আছে, এই ধরনের জায়গায় মেয়েদেরকে দূরে রাখা হতো, যে মেয়েরা এইসব ডিসিশন মেকিং এর কাজে আসবে না। তো শেক্সপিয়ারের নাটকে যে ডিসগাইজ কথাটা আমার এখানে আন্ডারলাইন করা, এটা ছদ্মবেশ। তো এই ডিসগাইজ জিনিসটা বারবার অন্য জায়গাতেও ঘুরে ফিরে এসেছে, যে যেখানে মেয়েদের খুবই ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেওয়া হয়েছে, কিন্তু সে সেই কাজটা করছে ছেলেদের ইয়েতে, ঠিক আছে, ছেলেদের ছদ্মবেশে। কেমন, এই আর কি বিষয়। আচ্ছা, এই যে অ্যাজ ইউ লাইক ইট, তোমাদের বইয়ে আরেকটা পাবা, তোমরা একটা সং পাবা অ্যাজ ইউ লাইক ইট। তো এইগুলাতে সবকিছুতেই যদি তোমরা ওগুলা পড়ো, দেখবা যে মেয়েদের কোনো না কোনো রোল আছে, সেখানে হচ্ছে মেয়েরা ডিসগাইজে এসে কাজ করছে, বা কিছু না কিছু একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, এবং সবাই অনেক পরে জানতে পারে যে আচ্ছা এটা একটা ডিসগাইজে আসলে একটা মেয়ে ছিল। এইরকম, মানে উনি মেয়েদের পার্টিসিপেশনটা এইভাবে অ্যাসিওর করেছেন। আচ্ছা যাই হোক, এখানে দেখো, Portia begged Shylock to be merciful and told him how God bestows mercy to those who are merciful themselves. আচ্ছা, এখানে bestow মানে কি? bestow মানে হচ্ছে কি, মানে দয়া বর্ষণ করা বা এরকম বোঝায়। মানে গড যারা দয়া করে তাদের পর আরো বেশি দয়া পরবশ হন, ঠিক আছে? Mercy, Portia said, brings a blessing to him who shows it and to him who receives it. All of us pray to God for mercy, but God will only have mercy on us if we have mercy on others. যেহেতু ওনারা সবাই এখানে খ্রিস্টান, তো সেই বাইবেলে যেরকম কথাবার্তা আছে, দয়ার কথা বলা হয়েছে, একজন আরেকজনকে সাহায্য, দয়া করার কথা বলা হয়েছে, সেই জিনিসটা এখানে পড়শিয়া কোর্টরুমে বলে শার্লককে বোঝানোর চেষ্টা করছে, যে আমরা যখন নিজেদেরকে একে অপরকে দয়া দেখাবো, মানে একে অন্যের প্রতি কম্প্যাশনেট হব, তখন গডও আমাদেরকে একইভাবে তার কি বলা যায়, তার আশীর্বাদ পুষ্ট করবেন, বা তার দয়া আমাদের প্রতি বর্ষণ করবেন, এরকম। Shylock paid no heed to Portia. All he wanted his pound of flesh. Portia asked, "Can't Antonio pay the debt?" Bassanio cried, "Yes, he can pay it. And even more, even I can pay 10 times the sum my friend borrowed from Shylock." "Won't you take the money, Shylock?" Portia asked. "No, I demand the lawful penalty. Give me the pound, give me my pound of flesh." তো শাইলক কোনোভাবেই রাজি না। আচ্ছা, "Let me see the bond, Shylock," said Portia. Shylock handed the bond to her. She read it with great attention and said, "You are right, Shylock. The law is on your side. You can claim the flesh, but I would request you one more time to accept the sum Bassanio is offering you, and let me tear up the bond." But Shylock would not give up his claim. আচ্ছা, এইটুকুর মানে কি তোমরা বুঝতে পেরেছো? কি বলছে এখানে? এই যে নতুন যে প্যারাটা পড়লাম, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা?
আচ্ছা, তো এখানে পোর্সিয়া বলল যে টাকাটা মানে ও পড়ে বন্ডটা পড়ে বলল যে হ্যাঁ তোমার কথাই ঠিক, ল তো তোমার সাইডেই, তারপর আমি বলবো যে টাকাটা নিয়ে হচ্ছে এই বন্ডটা আমাকে ছিঁড়ে ফেলা পারমিশন দাও, মানে ডিল ক্লোজড এরকম একটা বিষয়, যেটা আমি ছিঁড়ে ফেলি তুমি টাকাটা নিয়ে নাও আর অ্যান্টনিওকে ছেড়ে দাও। তো যখন কোনো কিছুতে শাইলক রাজি হলো না, তখন পোর্সিয়া অ্যান্টনিওকে বলল যে গেট রেডি অ্যান্টনিও ফর শাইলক টু কাট হিজ পাউন্ড অফ, the law gives it to him. Shylock was filled with joy on hearing what Portia said. He began to praise Portia in disguise. For her wisdom and righteousness, he cried out, O noble judge, O excellent young man, you are a second Daniel who has come to this earth. ঠিক আছে, এই হচ্ছে বিষয় এখানে, মানে পোর্সিয়ার এই কাজ দেখে যেহেতু সে শাইলকের সাইডে কথা বললো, হচ্ছে কি করলো, সে খুব খুশি হয়ে গেল, তার জ্ঞান এবং রাইচাসনেস মানে ন্যায়পরায়ণতা, এই দুটো জিনিস দেখে সে খুব খুশি হয়ে এইগুলা তার ব্যাপারে খুব স্তুতি গাইতে লাগলো বা প্রশংসা করতে লাগলো, যে তুমি খুবই একজন মানে ইয়াং একজন ভদ্রলোক, খুবই এক্সেলেন্ট, খুব চমৎকার মানুষ, সেকেন্ড ড্যানিয়েল। এখন ড্যানিয়েল হচ্ছে একজন সেন্ট যার কথা বাইবেলে উল্লেখ আছে, ঠিক আছে, এরকম। তো তারপরে দেখো কি হচ্ছে, Portia urged Shylock to cut the pound of flesh he demanded. Delighted, Shylock walked towards Antonio with a knife in hand. He told Antonio to uncover his chest, but as he was about to cut Antonio's flesh, Portia stopped him. She cried out, "Wait a second, Shylock. Never forget there is no mention of blood in the bond. Therefore, you cannot shed a single drop of blood while you cut your pound of flesh, or else you pay the penalty." আচ্ছা, তাহলে এখানে কি বুঝলা বলো দেখি, এই কথাটুকুর মানে তোমরা কি বুঝলে আমাকে একটু বলো, একজন বলো। হুম হুম, হ্যাঁ, ভেরি গুড, কারণ এই রক্তের কথাটা বন্ডে কোথাও বলা নেই, কাজেই যদি এক ফোঁটা রক্তও ঝরে সেটা তো বন্ডের এগেনস্টে হবে, আর তখন পেনাল্টিটা কাকে দিতে হবে, শাইলককে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, and the penalty is the state will take your property from you. You lose everything that you have now, Shylock. তো ওর পেনাল্টিটা কি হবে, স্টেট কিন্তু ওর মাংস কেটে নিবে না, ওর যত প্রপার্টি আছে সব ওর থেকে নিয়ে নিবে, ঠিক আছে, সেটা বলছে। Shylock understood it was not possible for him to cut a pound of flesh without shedding blood. He was defeated by the wise lawyer. He hung his head and without another word left the courtroom. Thus Antonio's life was saved. ঠিক আছে, ডিফিটেড মানে কি বলো দেখি। পরাজিত হওয়া, ডিলাইটেড আনন্দিত, প্লিজড, ঠিক আছে, বা হ্যাপি, যেটাই হোক। আর আর্জ মানে কি, পোর্সিয়া আর্জড শাইলক, আর্জ মানে কি, মানে খুব করে বলা বা অনুরোধ করা, ঠিক আছে। অনুরোধ তো আমরা রিকোয়েস্ট বলতে পারি, আর্জ বলতে যখন সেটার মধ্যে একটা খুব জোর থাকে, যে এইটাই করতে হবে, মানে মরিয়া একটা ভাব থাকে, তখন সেটাকে আমরা আর্জ বলি, যে বারবার করে খুব করে বলা বোঝানো রিকোয়েস্ট করা, সেটাকে আর্জ বলে, ঠিক আছে। আচ্ছা, এখন একজন 5 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা দাও তো। হাউ ডু ইউ ইভ্যালুয়েট দ্য ক্যারেক্টার অফ শাইলক, এটা কেমন হতে পারে, একজন শাইলকের ব্যাপারে একটু বলো। এই যে মাত্র জয়েন করেছো, সুমাইয়া চৌধুরী, তুমি বলো তো বাবা। শাইলকের ক্যারেক্টারটা ইভ্যালুয়েট করো। হাউ ডু ইউ ইভ্যালুয়েট দ্য ক্যারেক্টার অফ শাইলক? পারবা না কেন বাবা? আচ্ছা ঠিক আছে, অন্য একজন বলো, অন্য একজন বলো দেখি।
শার্লকের ক্যারেক্টারটা ইয়ে করো, ইভ্যালুয়েট করো। শার্লক কি? আচ্ছা, শার্লক ডিসঅনেস্ট সেটা বলছো? আচ্ছা, এনিথিং এলস? শুধু ডিসঅনেস্ট? ও কিন্তু কোনো ডিসঅনেস্টি করে নাই। কোনো ডিসঅনেস্টি করেছে ও? অ্যান্টোনিও থেকে টাকা কিন্তু নিবে না, অ্যান্টোনিও থেকে কি নিবে? ফ্লেশ নিবে, হ্যাঁ মাংস নিবে, শরীরের মাংস নিবে। এখন আমাকে বলো এটা কি ডিসঅনেস্টি? না। হ্যাঁ, এটা হচ্ছে ক্রুয়েলটি। কাজেই প্রপার এটা হয় ক্রুয়েল, বা ও হচ্ছে আরেকটা বলা যায় যে সুযোগ সন্ধানী, ঠিক আছে? ধূর্তও বলা যায়। কেমন? সে যেহেতু অ্যান্টোনিওর অনেক গুডউইল, মানে খুব একটা রেপুটেশন আছে শহরে, ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী হিসেবে, একজন উদার মানুষ হিসেবে, যেহেতু সবাইকে সে হেল্প করে। তো ওই রেপুটেশনটার জন্য শার্লক জেলাস, এখানে সেটা বলতে পারো। সে কি করতে চায়, সুযোগ পেলে অ্যান্টোনিওকে শায়েস্তা করতে চায়। তো এইবার সে সুযোগটা পেয়ে আর হাতছাড়া করতে চাচ্ছে না। টাকা তো শার্লকের নিজেরও অনেক আছে। বলো। হুম হুম। আচ্ছা, অনেস্ট হয়। এখন বিষয়টা কি, এটা খারাপ আমরা বলতে পারি, কিন্তু ওই সময় না এটা লিগাল ছিল, বুঝছো? ওই সময় কিন্তু এটা লিগাল ছিল, যে সুদের ব্যবসা এটা লিগাল ছিল, না হলে কি আর শার্লক করতে পারে? তো অ্যান্টোনিও যেহেতু এটা মোরাল, মানে এথিকের একটা ব্যাপার আছে, যে নীতি, যে আমার উচিত নাকি উচিত না, লিগালি কিন্তু কোনো বাধা নাই। শার্লক সেই সেই ফায়দাটাই উঠিয়েছে। আর অ্যান্টোনিও কি করতো, ওরকম চড়া সুদে দিত না, মানুষকে যদি ধার লাগতো মানুষকে দিত। এই হচ্ছে কথা। ওর মনে হয়েছে শার্লকের মতন করা ঠিক না, কিন্তু এটা ডিসঅনেস্টি না। তুমি জেলাস বলতে পারো, তুমি ক্রুয়েল বলতে পারো, ঠিক আছে? এরকম আরো খারাপ খারাপ ইয়ে দিতে পারো ওকে। তারপর একদম হার্টলেসও বলা যায়, কারণ কতবার সবাই রিকোয়েস্ট করেছে, তারপরেও সে শুনে নাই, রাজি হয় নাই। ও মারার সুযোগ পেয়েছে, সে ওইটাই ইয়ে করেছে। তারপর আবার রাইচাস মানে কি, ইয়েও না, মানে ঠিক ধর্মপরায়ণও না, ঠিক আছে? কারণ ওকে ধর্মের দোহাই দিয়েও বোঝানোর চেষ্টা করা হয়েছে, সে সেটাও মানে নাই, ঠিক না? আচ্ছা, যাই হোক, স্ক্রিনে কিছু দেখতে পাও? একটা কবিতা, এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের খুব বিখ্যাত একটা কবিতা, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। Whose woods these are, I think I know. His house is in the village, though. He will not see me stopping here to watch his woods fill up with snow. My little horse must think it queer to stop without a farmhouse near, to stop without, sorry, between the woods and frozen lake, the darkest evening of the year. He gives his harness bells a shake to ask if there is some mistake. The only other sounds the sweep of easy wind and downy flake. The woods are lovely, dark, and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এই কবিতাটা পড়াচ্ছি, কবিতা তোমাদের ওভাবে আসে না। এখানে আরো একটা কবিতা আছে, কিন্তু ওইটার ধরবো না। এটা পড়েই আমরা হচ্ছে তোমাদের বিভিন্ন আইটেম প্র্যাকটিসে চলে যাব। এটা পড়াচ্ছি কারণ এটা খুব বিখ্যাত একটা কবিতা, আমার মনে হয় তোমাদের একটু জানা উচিত, ঠিক আছে? তো দেখো, এখানে কিছু কোয়েশ্চেন আছে, যে ডু ইউ এনজয় ন্যাচারাল বিউটি লাইক ফ্লাওয়ার্স, ট্রিজ, উডস, হিলস, এটসেট্রা। তারপরে হ্যাভ ইউ এভার বিন টু প্লেস ওয়ার ইউ এনজয়েড সাচ বিউটি, ইফ ইয়েস ব্রিফলি ডিসক্রাইব ইট। আচ্ছা, তার মানে আমরা কি বুঝছি, এখানে প্রকৃতির একটা বিষয় আছে, ঠিক আছে? এই যে এই জায়গায় দেখো একজন ছবি আছে একজনের, এটা হচ্ছে রবার্ট ফ্রস্ট, উনি এই কবিতাটা লিখেছেন, উনি আমেরিকান কবি, এবং উনি এরকম সিম্পল সিম্পল কথাবার্তায় লিখেছেন। তোমরা যদি অন্যান্য কবিতা পড়ো, ব্রিটিশ কবিদের বা ইউরোপিয়ান কবিদের অনেক কঠিন কঠিন করে লেখা থাকে, তো এটা হচ্ছে সিম্পলিস্টিক ওয়েতে লেখা। তো যাই হোক, এখানে কয়েকটা আন্ডারলাইন করা আছে। কুইয়ার মানে হচ্ছে অদ্ভুত, ঠিক আছে, খুব স্ট্রেঞ্জ কিছু। আর হার্নেস হচ্ছে ঘোড়াকে বেঁধে রাখার যে বিষয়টা, যে স্ট্র্যাপ বা যেটাই বলি, মানে
ঘোড়াকে কন্ট্রোল করার যে বেল্ট গুলো, সেগুলোকে এখানে হার্নেস বলা হয়েছে। আচ্ছা, ফ্লেক মানে কি? কণা, ঠিক আছে? যে মানে উপর থেকে তুষারপাত হচ্ছে, ছোট ছোট কণা পড়ছে, সেটাকে ডাউনি ফ্লেক বলছে। আচ্ছা, তো এই পর্যন্ত কবিতাটা পড়ে আমরা যেটা বুঝছি যে উনি এক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘোড়াটা থামিয়েছেন একটা বনের কাছে। উডস বলতে কিন্তু বন বোঝাচ্ছে, ঠিক আছে? ঘন গাছপালা যুক্ত। নর্মালি উড বলতে আমরা কি বুঝি? কাঠ। তো উডস যখন বলবে সেখানে হচ্ছে ঘন গাছপালা বা জঙ্গল এরকম বোঝাবে। তো উনি একটা গ্রামের পাশে এরকম উডস আছে, সেখানে যেতে যেতে উনি থামালেন এবং ওনার ঘোড়া খুব অবাক হয়ে গিয়েছে, যেটা তো খুবই অদ্ভুত। আশেপাশে দেখো কি বলছে, কোনো ফার্ম হাউস নাই, কোনো লোকবসতি নাই, ঠিক আছে? এখানে কেন থামবে? তো সে তার কি হারনেসে যে মানে ঘন্টা থাকে বা যেটাই থাকে, সে একটু নাড়াচাড়া দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে আসলে আমাদের ভুল হচ্ছে কিনা। তো তার উত্তরে মানে সে কি রিয়ালাইজ করছে দেখো, মানে সে আসলে একটু দাঁড়িয়ে কি করছে, উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, এই যে গাছপালাগুলো এই যে সন্ধ্যার সময় একটা যে সৌন্দর্য এটা ধারণ করে, সেটা সে কি করলো, একটু মানে উপভোগ করার চেষ্টা করছিল, ঠিক আছে? এখন দেখো এখানে কি বলছে, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আচ্ছা, পুরো কবিতাটা জুড়ে মনে হয় কি যে সে হয়তোবা একটু নির্জনতা, একটু সৌন্দর্য, ন্যাচারাল বিউটি এই জিনিসগুলো একটু উপভোগ করার চেষ্টা করছে, সেই জন্যই হয়তোবা এখানে দাঁড়িয়েছে। লিটারাল মিনিং বা সারফেস মিনিং এ হয়তোবা সেটাই। এই কথাটার মানে বুঝো, আমি যে লিটারাল মিনিং কথাটা বললাম, মানে কবিতাটা পড়ে আপাত দৃষ্টিতে যেটা মনে হয় সেটা হচ্ছে লিটারাল মিনিং, আক্ষরিক অর্থ। সেটা হয়তোবা সত্যিই তাই যে উনি একটু সৌন্দর্য অবলোকন করার জন্য বা প্রকৃতিটাকে একটু উপভোগ করার জন্য উনি ওনার ইয়েটা ঘোড়া থামিয়ে ওখানে একটু দাঁড়িয়ে সেটা দেখছিলেন বনের কাছে। পুরো গ্রাম, বন, প্রকৃতি, তারপরে যে উইন্টার ইভিনিং, এগুলো নিয়ে উনি ভাবছিলেন। কিন্তু একটু ডিপার মিনিং এ যদি আমরা যাই বা সেকেন্ডারি মিনিং এ যাই, তাহলে লাস্ট স্ট্যান্জা, কবিতার এই প্যারাগুলোকে স্ট্যান্জা বলে, সেগুলো যদি আমরা মানে এই লাস্ট 4 লাইন যদি দেখি, তাহলে আমরা একবার একটু ভাবতে পারি। এই যে লাস্টের যে 2 লাইন না, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এই রিপিটেশনটা খুবই বিখ্যাত মানে পোয়েট্রি জগতে, ঠিক আছে? কাব্য জগতে এই রেপুটেশনটা খুব বিখ্যাত। তো এইখানে একটা জিনিস লিটারালি যদি বুঝাই যে উনি এখানে দাঁড়িয়ে আরাম করতে পারবে না, কারণ আরো উনার অনেক প্রমিস রাখার আছে। এগুলা দিয়ে বুঝাইতে পারে যে উনার অনেক রেসপন্সিবিলিটি আছে, অনেক ডিউটি আছে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জীবনভর সৌন্দর্য দেখলেই হবে না, মানুষের আরো কাজ থাকে, সেগুলো মানুষকে করতে হয়। তো এই সোসাইটি বা পার্সোনাল লাইফের যে বাধাগুলো আছে বা যেই কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে, ঠিক আছে? এরকম একটা বোঝাতে পারে হয়তোবা, বা এটা দিয়ে আমাদের জীবনকেও বোঝাতে পারে, ঠিক আছে? অ্যান্ড দেখো, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মানে আমাকে অনেকটা পথ যেতে হবে। বিফোর আই স্লিপ মানে আমার ঘুমের আগে। এই ঘুম বলতে কিন্তু শুধু রেস্টিং টাইমই বোঝায় না, হতে পারে যে এটা কি বোঝাচ্ছে বলো তো? স্লিপ দিয়ে আর কি বোঝায়? কারোর কি অন্য? হ্যাঁ হ্যাঁ, মৃত্যু যেটা, ঠিক আছে, চিরনিদ্রা, সেটাও হয়তো বোঝাচ্ছে। তো এই লাস্ট স্ট্যান্জাটাই আসলে পুরো কবিতাটার ইয়েটা চেঞ্জ করে দেয়, যে হয়তোবা আসলে এখানেই মাইলস টু গো এটা দিয়ে মানে জীবনযাত্রা যেটা সেটা বোঝাচ্ছে। প্রমিসেস বলতে মানুষের জীবনে যে সমস্ত কাজ থাকে সেগুলো বোঝাচ্ছে, আর স্লিপ দিয়ে হয়তোবা চিরনিদ্রাটাই বোঝাচ্ছে, যে মানুষের মরে যাওয়ার আগে তার অনেক কাজ থাকে, সেগুলো তাকে করে যেতে হবে। জীবনে বেঁচে থাকলে এটা না করে উপায় নাই, ঠিক আছে? এরকম হতে পারে। আর পুরা কবিতায় মানে যে জীবন বোধ সেটা আসছে, তারপরে নেচারাল যে বিউটি মানুষের মনে সেটা কতটা প্রভাব বিস্তার করে, এই জিনিসগুলো উঠে আসছে, ঠিক আছে? কোনো কোনো সময় হয় না যে দেখবা নেচার এর বিষয়টা মনের উপর খুব প্রভাব ফেলে। এই যে যেদিন খুব বৃষ্টি টিষ্টি হয়, কি হয়, স্কুলে আসতে ইচ্ছা করে না, বা আসলেও দেখবা যে পড়তে ইচ্ছা করে না, আর বাসায় থাকলে তো ঘুম পায়, নয়তো মনে হয় যে আজকে কিছু করব না, এরকম একটা আলস্য লাগে না? তো এটা কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই, এক একজনের উপর এক একটা হইতে পারে, কিন্তু দেখবা যে ইয়ে অনুযায়ী, নেচার অনুযায়ী একটু একটু মুডটা অনেক সময় চেঞ্জ হয়।
তো এই আর কি বিষয়। এখন আমাদের শেষ করতে হবে ক্লাস, কারণ 30 মিনিটস হয়ে গিয়েছে। দেখি কয়জন আসছো। আচ্ছা, আরেকজন বাড়ছে। তখন বলো বলো কোনটাই হি ব্যবহার করবা না ইট ব্যবহার করবা, আমি বুঝি নেই। স্টোরি, থার্স্টি ক্রো, আচ্ছা আচ্ছা, ইট ব্যবহার করতে পারো, ইট ব্যবহার করতে পারো, হি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নাই। যেহেতু বাচ্চা কাচ্চা অ্যানিমাল, এগুলাতে ইট ব্যবহার করা যায়। ঠিক আছে। হুম। আবার অনেক সময় দেখবা যে স্টোরিতে ভিন্ন জায়গায় হিও বলছে, তবে আমার মনে হয় ইট ব্যবহার করাটাই ভালো। ঠিক আছে, এটা করতে পারো। আর নেক্সট দিন থেকে আমরা ইনশাল্লাহ তোমাদের বিভিন্ন প্র্যাকটিসের মানে বিভিন্ন আইটেম নিয়ে প্র্যাকটিস করব। আমরা হচ্ছে বইটা পুরো শেষ করলাম, ঠিক আছে। এরপরে প্র্যাকটিস ট্যাকটিস করে যদি সময় থাকে, যে দু একটা কবিতা আরো বাকি আছে আমি পড়িয়ে দিব। আবার ওইটা পড়াতেও আসলে 2-3টা ক্লাস লাগবে, তো এজন্য আমি ভাবলাম যে তোমাদের আগে এগুলো প্র্যাকটিস করি, সময় থাকলে পরবর্তীতে আমরা বইটা শেষ করব। কেমন? এমনিতে কিন্তু আমাদের বই শেষই হয়ে গিয়েছে। চ্যাপ্টার যা যা আছে আমি সমস্ত পড়িয়ে দিয়েছি। তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো আবার একটু পড়বা, এই যে বড় বড় চ্যাপ্টার যেগুলো সেগুলো একটু পড়বা, ঠিক আছে। আর সাথে বাসায় যার যেটা বই আছে বই নিয়ে প্র্যাকটিস করবা, মনে থাকবে। এই যে ওয়ার্ল্ড হেরিটেজ, তারপর রুটস এর কিছু ইয়ে আছে না, রিনিউয়েবল এনার্জি, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আচ্ছা, তো আজকের মতন আমরা ক্লাস এখানে শেষ করি নাকি? আর এই যে যারা যারা এসেছো, আবারও বলছি, যারা আসেনি তাদেরকে বলবা ক্লাস জয়েন করতে, ইংলিশ এবং অন্যান্য বিষয়ের ক্লাস জয়েন করতে বলবা, ঠিক আছে। যেহেতু ক্লাস চলছে তোমাদের উচিত জয়েন করা, এটা যেন ভুল না হয়, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।